মূল্যস্ফীতি, বেকারত্ব সহ ৫টি বড় ঝুঁকিতে বাংলাদেশ অর্থনীতি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন। ছয় মাসে বন্ধ ১০০ কারখানা, কর্মহীন প্রায় ১০ লাখ মানুষ। বেকারত্ব নিরসনে উদ্যোগ না নিলে বাড়তে পারে সামাজিক অস্থিরতা। লাগাম টানা যাচ্ছে না চাল, ভোজ্য তেলের দামে। সিন্ডিকেটের কাছে অসহায় ক্রেতারা, উৎপাদন বাড়ানোর তাগিদ গবেষকদের। এবং গাজায় ১.৫ মাসের অস্ত্রবিরতিও কার্যকর হচ্ছে কাল। প্রথম ধাপে ৩৩ বন্দির বিনিময়ে ১,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। চলতি বছরে ৫টি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির বিষয়টি হচ্ছে মূল্যস্ফীতি। এছাড়া আরও ৪ ঝুঁকির বিষয়গুলো হলো চরমাভাবাপন্ন আবহাওয়া, পরিবেশ দূষণ, বেকারত্ব ও অর্থনৈতিক নিম্নমুখিতা। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। শক্তিশালী সিন্ডিকেটে একরকম অসহায় তারা। তারপরও রয়েছে আবহাওয়ার বিরূপ প্রভাব, মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণ, বেকারত্বের ক্রমবর্ধমান হার আর অর্থনৈতিক নিম্নমুখিতা। সব মিলিয়ে চলতি বছরে ৫টি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। তবে এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির নাম মূল্যস্ফীতি। সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈশ্বিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে চরম ভাবাপন্ন আবহাওয়া, বিশেষ করে বন্যা ও উচ্চ তাপমাত্রা এবং দূষণকে দায়ী করা হয়েছে। বাংলাদেশ ঝুঁকিপূর্ণ ১০টি দেশের মধ্যে একটি, যেখানে দূষণকে শীর্ষ ৩ ঝুঁকির মধ্যে রাখা হয়েছে। WEF এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির জন্য আরও ২টি বিষয় খুব ঝুঁকিপূর্ণ। এর একটি হচ্ছে বেকারত্ব, অন্যটি হচ্ছে অর্থনৈতিক নিম্নমুখিতা। বাংলাদেশে ২০২৪ সালে মূল্যস্ফীতির গড়পড়তা হার ছিল ১০.৩৪%। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে তা ছিল ৯.৪৮%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে ২০২২ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৭.৭%। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ুগত, সামাজিক ও অর্থনৈতিক সহ সাম্প্রতিক বছরগুলোর অন্যান্য উদ্বেগকে ছাপিয়ে বিশ্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত। দেশভিত্তিক প্রধান ঝুঁকিগুলো চিহ্নিত করতে নির্বাহী মতামত জরিপ চালায় WEF। এটি মূলত ধারণাভিত্তিক জরিপ। জরিপে অংশগ্রহণকারীদের ৩৪টি ঝুঁকির তালিকা দেয়া হয়। সেখান থেকে ৫টি প্রধান ঝুঁকি চিহ্নিত করেন তারা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশে মূল্যস্ফীতির পরে বড় সমস্যা বেকারত্ব। ৬ মাসেই বন্ধ হয়ে গেছে অন্তত ১০০টি কারখানা। কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ শ্রমিক। এদিকে সরকারি খাতে ৫ লাখ পদ শূন্য। এসব পদে নিয়োগ দিলে সামষ্টিক অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্ব নিরসনে এখনই উদ্যোগ না নিলে তৈরি হতে হবে সামাজিক অস্থিরতা। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। দেশে প্রকট হচ্ছে বেকারত্ব সমস্যা, আর অস্থিরতা সহ নানান সীমাবদ্ধতায় দীর্ঘ হচ্ছে তালিকা। বিবিএস বলছে, দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬,৪০,০০০, আর বিডি জবস ২৫ লাখ তরুণের মধ্যে খুঁজে পেয়েছে ১১.৫ লাখ বেকার। এদিকে আইএলওর মানদণ্ড বলছে দেশে বেকার রয়েছে ৬৬ লাখ, আর জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের হিসেবে বেকার রয়েছে ৪,৭৩,০০,০০০। ১৫ লক্ষ টাকা খরচ করে মাস্টার শেষ করছে, এখন তাদের বাড়ি বিড়ে ছাড়া কিছু নেই। এখন বিনা টাকায় আমাদের ছাত্রদেরকে চাকরি দিতে হবে। তার উপর রয়েছে কর্মহীন হয়ে পড়ার হিড়িক। বিলস বলছে, শুধু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ২ মাসেই শিল্প কারখানা বন্ধ হয়েছে ৮৩টি, আর ২৪-এর শেষ ২ মাসেই বন্ধ হয়েছে ১০ কারখানা। হিসেব বলছে অর্ধ বছরে অন্তত ১০০টি কারখানা বন্ধ হয়েছে, আর এসব কারণে ৬ মাসেই কর্মহীন হয়ে পড়েছে প্রায় ১০ লাখ শ্রমিক।
দ্রুত শ্রমখাতে সংস্কার করে কর্মের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তরুণরা। এতগুলি পদ শূন্য থেকেও তো কোনো লাভ হচ্ছে না। আলটিমেটলি যারা বেকার, যারা আসলে জব এখনো পায় নাই, তারা কিন্তু এখনো সেই একই জিনিস সাফার করছে। নিয়োগ বাণিজ্য যেটি বলেন সব কিছু থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এরপরে আপনার মেধাকে এখানে প্রাধান্য দিতে হবে। আর শিল্প মালিকরা বলছেন বেকারত্ব সমস্যা সমাধানে, অস্থিরতা নিরসনে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমাদের এডুকেশন হওয়া উচিত আমাদের অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে, কী ধরনের এক্সপার্ট ভবিষ্যতে আমাদের দরকার এটার উপর ভিত্তি করে। সাথে সাথে আমাদের এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা বিদেশে যায় চাকরি করার জন্য, সেই সব বাজার উপর ভিত্তি করে আমাদের এডুকেশনটা গড়ে তোলা উচিত। জরুরি কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুসলেউদ্দিন। শিক্ষিত বেকার যদি বাড়তে থাকে তাইলে অস্থিরতা সৃষ্টি হবে। মানুষ কোথায় চাকরি নেবে সেই পরিমাণে জব অপরচুনিটি তো পাচ্ছে না, এবং এই ব্যাপারে উচিত যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে। ইভেন পাবলিক সার্ভিস কমিশন, সেটা তো লং প্রসেস। পাবলিক সার্ভিস কমিশন দিয়ে চাকরি দেওয়া যারা ক্যাডার সার্ভিসে যাবে। সমস্যা নিরসনে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই বলেও মনে করছেন তিনি। কর্মমুখী শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্ট অথবা টেকনিক্যাল এডুকেশন, এই যে পলিটেকনিক, এই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ বা এগুলাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করা হয়েছে, এগুলা কিন্তু করার পিছনে কারণটা একটাই ছিল যে এরা যাতে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে এক এক জায়গায় প্রোভাইড হতে পারে। তবে এরই মধ্যে শ্রমখাতে অসঙ্গতি নিরসনে বেশ কিছু সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। 8.5 কোটি শ্রমিক, তাদের বঞ্চনা, তাদের যে বৈষম্য, ঘরে ঘরে, অফিসে অফিসে, দপ্তরে দপ্তরে, তাদের প্রত্যাশা অনেক, কিন্তু সংস্কার কমিশন সুপারিশ করবে, কোনো অ্যাকশনে যেতে পারবে না। আমরা এমন এমন বিভাগীয় শহরে দেখেছি যেখানে শ্রমিকরা এসেছে বলতে যে আমরা কালকেই চাকরিচ্যুত হয়েছি। এক কারখানা থেকে একদিনে 80 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা ব্যবস্থা নেন। এখন আমরা কি বলবো? তবে দীর্ঘমেয়াদী সুফল পেতে শ্রম কমিশন আন্তর্জাতিক মানের শ্রম কাঠামো প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানান সৈয়দ সুলতান। সংস্কার কমিশন সুপারিশ করবে, কোনো অ্যাকশনে যেতে পারবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না বাঙালির প্রধান খাদ্য চালে। নিম্ন আয়ের মানুষের আয়ের পুরোটাই খরচ হচ্ছে চাল কিনতে। নাগালের বাইরে ভোজ্য তেলের বাজারও। সংকট মোকাবেলায় দেশীয় সরিষা, সূর্যমুখী সহ অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষি গবেষকদের। উষা ফেরদৌসের প্রতিবেদন। দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। এর পেছনে মজুতদারিকে দায়ী করে চাল আমদানির ঘোষণা দিয়েছে সরকার, কিন্তু এর কোনো প্রভাব নেই বাজারে। বাজার ভেদে গত এক মাসে চিকন চালের দাম কেজিতে 5 থেকে 7, আর মোটা চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। চাল বেজে 60 টাকা 70 টাকা চাল আমাদের তো পোষায় না, যা ইনকাম করে বেজে চালের ভিতরে চলে যেতে আছে। তথ্য উপাত্তের হিসেবে বাজারে চালের সরবরাহ ঠিক আছে, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও কমতি নেই, স্থানীয় উৎপাদনেও নেই কোনো ঘাটতি। সিন্ডিকেট যদি ভেঙে দিতে পারি তাহলে কিন্তু চালের দাম এত বাড়বে না। বাংলাদেশে যে চাল আছে ইন্টারন্যাশনাল বাজারের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি দামে আমরা চাল কিনছি, যার জন্য আমার কাছে মনে হয় যে পরিমাণে চাল উৎপাদন হয় সেটার বাজারজাত যদি সঠিকভাবে করতে পারি তাহলে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রতি লিটার তেলের দাম বাড়ে 8 টাকা করে। একই সঙ্গে এই মূল্য বৃদ্ধি বাস্তবায়নে 3টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু এখনো সয়াবিন তেলের সংকটে ভুগছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। বসুন্ধরা বলেন, রূপচাঁদা বলেন, তীর, ওনারা কেউই তেল দেয় না। ওনারা বলে যে তেল সাপ্লাই নেই, তেল গোডাউনে আসে নাই। আমরা দেখো তানি ডিলার হারা বললো যে দাম বাড়ানোর জন্যই এখন দিচ্ছে না। ভোজ্য তেলের চাহিদা মেটাতে তেল জাতীয় ফসলের মধ্যে প্রধান ভূমিকা রাখে সরিষা। সরিষার তেলে বিদ্যমান ইরুসিক অ্যাসিড নিয়ে ভোক্তাদের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হয়। এ সুযোগে সরিষার তেল বাদ দিয়ে মানুষ সয়াবিন তেলের দিকে ঝুঁকে পড়েছে। আবার গুণের কারণে বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদাও। আমরা গবেষণা দেখেছি আমরা যে পরিমাণে প্রতিদিন সরিষা খেতে হয় সেই তেল খেলে আমাদের সরিষায় কিন্তু সমস্যা হয় না। স্বাস্থ্যগতভাবে যদি বলি সয়াবিনের তুলনায় 100% ভালো হচ্ছে সরিষার তেল। পাশাপাশি আমাদের সূর্যমুখী তেল আছে, তারপর হচ্ছে বাংলাদেশে একটা নতুন তেল আসছে যেটা হলো পেরিলা তেল। এই পেরিলা তেলকে যদি আমরা প্রমোট করি তাহলে দেখা যাবে বাংলাদেশে ইম্পোর্টই হয়তো বা করতে হবে না কোনো তেল। সূর্যমুখী এবং সরিষা তেলের চাষ বাড়লে সয়াবিন তেলের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে, যা শুধু বৈদেশিক মুদ্রার সাশ্রয়ই করবে না, দেশের ভোজ্য তেলের চাহিদাও অনেকাংশে পূরণ করবে বলে জানান এই বিশেষজ্ঞ।
উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যেন সাধারণ মানুষের উপর কর আরোপ না করে সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব জানান, জনদুর্ভোগ লাঘবে অতিরিক্ত শুল্ক আরোপ না করে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। এসব সমস্যা দূর করতে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন, তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। দেশের বেশিরভাগ জেলায় শীতের ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘর থেকে বের হয়ে কাজে যোগ দিতে পারছে না শ্রমজীবী মানুষ। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন, ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। এদিকে ঠান্ডাজনিত রোগের হাসপাতালে গুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আর এই সময়টাতে শিশু ও বৃদ্ধের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননী ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আশঙ্কা করে জানিয়েছেন, আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে। রাজধানীর শেরে বাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম শ্বেতপত্র এবং অতঃপর অর্থনীতির ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেটের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি। কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। সনাতন পদ্ধতির পাশাপাশি ঝালকাঠিতে চুন শিল্পে এসেছে আধুনিকতা। আগের চেয়ে সহজ হয়েছে চুন উৎপাদন, কমেছে সময়, কিন্তু কাঁচামালের সংকট ও দাম বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টরা পাচ্ছে না কাঙ্ক্ষিত মূল্য। এ অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখতে দরকার বিসিকের সহযোগিতা। রুহুল আমিন রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশ জুড়েই রয়েছে ঝালকাঠির চুনের খ্যাতি, কিন্তু সময়ের ব্যবধানে দিন দিন কমেছে চুন কারখানার সংখ্যা। একসময় ঝালকাঠির পালবাড়ি ও বাউখালী এলাকার 10টির বেশি চুন কারখানায় শতাধিক পরিবার এ শিল্পের সাথে জড়িত ছিল। জলাশয় কমে যাওয়ায় শামুক ঝিনুকের অভাবে বর্তমানে 2টি চুন কারখানায় মাত্র 20টি পরিবার এ শিল্পের সাথে জড়িত। প্রাচীন পদ্ধতিতে শামুক ও ঝিনুক দিনরাত আগুনে পুড়িয়ে ঘানিতে গুঁড়া করে পানি মিশিয়ে তৈরি করা হতো চুন। খাওয়ার উপযোগী চুন তৈরিতে সময় লাগত 10 দিন। বর্তমানে বিদ্যুৎ চালিত যন্ত্র দিয়ে তৈরি করা হচ্ছে চুন। এতে কর্মসংস্থান হয়েছে অনেকের, তবে লাভ কম হয় লোকসানের মুখে অনেকেই ছাড়ছেন এ পেশা। হাতে বানাতে পারি না, এখন মেশিন বাড়িয়া আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। তারপর কাঁচামালটা পাওয়া যায় না, এখন আর কাঁচামালটা অভাবে আমরা খুব দ্রুত অবস্থায় আছি আর কি। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়ে গেছে। যে পরিমাণ পুঁজি কাটে ওই পরিমাণ পুঁজির মানে দিয়া ব্যবসাটা আয় না। মেশিন আসার পর থেকে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। আমরা সারা বছর এই জায়গায় কাজ করতে পারি। আমরা অনেকেই প্যাকেট করি, প্যাকেট করার পর তারপর ওই জ্বালাই দিই, জ্বালাই দেওয়ার পর বড় প্যাকেট তৈরি হয় আর কি মন হিসেবে কাজ করি এখানে। অন্যান্য ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মতো চুন শিল্পের সাথে জড়িত কারিগরদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার। ঝালকাঠি থেকে আমরা যেই ধরনের সহায়তাগুলো অন্যান্য উদ্যোক্তাদেরকেও দিয়ে থাকি,
সেই ধরনের সেবা আমরা যে কোনো ক্ষুদ্র কুটির এবং মাইক্রো উদ্যোক্তারা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাদেরকে সেই সেবা আমরা দেব। এ শিল্পকে রক্ষার স্বার্থে সহজ শর্তে ও অল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হলে সুদিন ফিরবে এ শিল্পে, দাবি সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। টানা 15 মাসের বর্বরতার পর গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা, যা কার্যকর হবে আগামীকাল রোববার থেকে। আর বাস্তবায়ন করা হবে 3 ধাপে। প্রথম ধাপে 33 বন্দির বিনিময়ে প্রায় 1000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কৃতিত্ব পুরোটাই নিজের বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। দীর্ঘ 15 মাস পর ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এর আগে টানা 6 ঘন্টা বৈঠক করেন নেতানিয়াহু সরকারের মন্ত্রীরা। আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভার 24 সদস্য যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে 8 জন। বিপক্ষে অবস্থান নেয়া মন্ত্রীদের মধ্যে 2 জন নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তিনি বলেন, যুদ্ধবিরতি ও চুক্তি সফলভাবে বাস্তবায়ন হলে তা চরম বিভীষিকার মধ্যে থাকা গাজাবাসীর জন্য স্বস্তি নিয়ে আসবে। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা হবে 3 ধাপে। ইসরায়েলের দেয়া হিসাব অনুযায়ী গাজায় হামাসের কাছে এখনও 98 জন জিম্মি জীবিত অথবা মৃত অবস্থায় রয়েছেন। 6 সপ্তাহের প্রথম ধাপে 33 জন জিম্মির বিনিময়ে প্রায় 1000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। এ ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে জিম্মিদের মরদেহ ফেরত দেয়া হবে। পাশাপাশি শুরু হবে গাজা পুনর্গঠন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কর্তৃত্ব পুরোপুরি নিজের বলে দাবি করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি ও তার প্রশাসন চাপ সৃষ্টি না করলে যুদ্ধবিরতি চুক্তি কখনোই হতো না। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শীত শুরুতে ভোলার বিভিন্ন চরে শীত প্রধান দেশ থেকে আসে হাজার হাজার পরিযায়ী পাখি। জেলার অর্ধশতাধিক চরে গড়ে উঠেছে পাখির আবাসস্থল, কিন্তু ধানের সাথে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও জাল ফেলে নির্বিচারে চলছে পাখি নিধন। কাজে আসছে না বন বিভাগের তৎপরতা। জমির রানার প্রতিবেদন জানাচ্ছেন বশরাত জাহান। সাইবেরিয়া সহ শীত প্রধান দেশ থেকে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আসছে অতিথি পাখি। জেলার মাঝের চর মদনপুর, মেদুয়া, নিয়ামতপুর, তারুয়া, কুকরি, মুকরি, পালিতা সহ অর্ধশতাধিক চর বিভিন্ন প্রজাতির লাখ লাখ অতিথি পাখির আবাসস্থলে পরিণত হয়েছে। পাখিদের কলকাকলিতে সারাক্ষণ মুখর থাকে চরগুলো, কিন্তু খাদ্যে বিষ মিশিয়ে এবং জাল দিয়ে শিকার করা হচ্ছে পাখি। বিষ-টোপ দিয়ে পাখি মেরে প্রতিটি পাখি 800 থেকে 1000 টাকায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন হোটেলে ও বাসাবাড়িতে। পাখি শিকারে প্রশাসনের দুর্বল অভিযান ও নজরদারি না থাকায় এবছর পাখির আগমন কমে গেছে বলে দাবি করেন এলাকাবাসী। ভোলার কিছু চর অঞ্চলে অতিথি পাখিরা আসে, কিছু অসাধু ব্যবসায়ীর জন্য তারা জাল দিয়ে বা বিষ-টোপ দিয়ে পাখিদেরকে ধরতেছে, মারতেছে। এজন্য পাখিরা ভয়ভীতির কারণে কম আসতেছে। সকল প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে যেন এগুলোকে বন্ধ করে। শীতের সিজনে যেই সকল পাখিগুলো বাংলাদেশে আসে তথা ভোলা জেলার উপকূলীয় অঞ্চলে আসে, এই পাখিগুলো মৃত্যুর হাত থেকে রোধ করতে হবে। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা আরও বাড়াতে হবে। পাখি শিকার বন্ধে জড়িত দুষ্কৃতকারীদের ধরতে নিয়মিত টহল টিম কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা। তো তারা যাতে এই শীত মৌসুমে পরিযায়ী পাখির বিচরণে কোনো বাধাগ্রস্ত করতে না পারে এবং শিকার করতে না পারে এবং কোনো হাট বাজারে বিক্রি করতে না পারে, সেজন্য আমাদের ফিল্ড পর্যায়ে টহল টিম তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, টহল কার্যক্রম করছে। পাখির অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব না হলে এই অঞ্চলটি পাখি শূন্য হয়ে পড়বে বলে মনে করেন এলাকাবাসী। বশরাত জাহান, মোহনা সংবাদ। পাহাড়ে বেড়েছে জলপাই চাষের জনপ্রিয়তা। রাঙ্গামাটির 10 উপজেলায় জলপাইয়ের চাষাবাদ আগের তুলনায় অনেক বেড়েছে। বাম্পার ফলনে এখানকার জলপাই যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। দাম ভালো পাওয়ায় খুশি জলপাই চাষিরা। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারি।
পাহাড়ের জমি ও আবহাওয়া ভালো হওয়ায় রাঙামাটিতে বেড়েছে জলপাই চাষ। জেলার 10 উপজেলায় চলতি মৌসুমে বাণিজ্যিকভাবে না হলেও জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় জলপাই চাষিদের মুখে ফুটেছে হাসি। কাঁচা ও পাকা যে কোনো অবস্থায় জলপাই খাওয়া যায়। এছাড়াও আচার, জ্যাম, জেলি ও তেল তৈরিতে বেশি ব্যবহার হয়। জলপাই বিক্রির জন্য বাজারে নিতে হয় না, পাইকাররা বাগানে কিংবা বাড়িতে এসে নিয়ে যায়। প্রতি জলপাই বিক্রি হয় 120 থেকে 130 টাকায়। জলপাইটা আসলে ভালো, 1 বছরের ভিতরে এটা ফলন দেয় এবং কি এটা লাভবান হয় মোটামুটি ভালোই। 120 টাকা কেজি পাচ্ছি আড়তে দেওয়ার জন্য। আর সেক্ষেত্রে জলপাই চাষ করে আমিও লাভবান এবং আমার সাথে যারা কৃষক আছে তারাও লাভবান। পাহাড়ের জলপাই চাষ গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। উৎপাদিত জলপাই রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অনেক বেকার যুবক এখন জলপাই চাষে সম্পৃক্ত হয়েছেন। পার্বত্য অঞ্চলে বা রাঙামাটির জলপাই আমাদের চট্টগ্রাম বা ঢাকা ব্যাপক একটা চাহিদা আছে। 40 টাকা আছে, আমি এবছর 4,20,000 টাকা বিক্রি করছি। 1 একর জায়গা লাগাইছি, আপনার 1,00,000-2 লাখ টাকা খরচ গেছে, 2 লাখ টাকার মতন খরচ গেছে। এবারে বিক্রি করা যাবে কমসে কম 3 লাখ। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানালেন, জেলায় জলপাইয়ের আবাদ হয়েছে 592 হেক্টর জমিতে। তাতে 6,200 মেট্রিক টন ফল উৎপাদন হয়েছে। 592 হেক্টর জমিতে জলপাইয়ের আবাদ আছে। বাজারে যদি আমি ভ্যালু করি তাহলে দেখবেন যে মিনিমাম 20 টাকা কেজি কিন্তু বিক্রি হয়। প্রায় 500 কোটি টাকার লেনদেনের একটা সম্ভাবনা আমরা হিসাব করে থাকি। উৎপাদন ভালো হওয়ায় দিন দিন পাহাড়ে জলপাই চাষ বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকবে আশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের আরও খবর। 40 বছরের মধ্যে প্রথমবারের মতো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটল ভবনের ভেতরে। অতিরিক্ত ঠান্ডার কারণে সোমবার ইনডোরে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, দেশ জুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে, তাই তিনি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বশেষ 1985 সালে এমন ঠান্ডার কারণে প্রেসিডেন্ট রোনাল্ড রিগেনের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘরের ভেতরে করা হয়েছিল। খেলার খবর। পিপিএল। বিপিএল এর একাদশ আসরে এখন পর্যন্ত রংপুর রাইডার্সকে হারাতে পারেনি কেউই। এখন পর্যন্ত 8 ম্যাচের 8টিতে জিতে কোয়ালিফায়ারে 1 পা দিয়ে রেখেছে দলটি। ভিন্ন চিত্র আছে। এবারের আসরে নতুন মালিকানায় আসা ঢাকা এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে কেবল একটিতে জিতে রয়েছে টেবিলের তলানিতে। সিলেটের অবস্থা বেশ শোচনীয়। 7 ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে তারা। সিলেটের চেয়ে একটি ম্যাচ কম খেলে 2টিতে জিতেছে খুলনা। আর 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ দুর্বার রাজশাহী। 6 ম্যাচে 4 জয় ও 2 হার নিয়ে টেবিলের 2-এ আছে বরিশাল। সমান ম্যাচে সমান জয় পরাজয় নিয়ে টেবিলের 3-এ চিটাগং। এবার ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুন্সিগঞ্জে দুপুর 2:45টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। শতভাগ দেশি ফুটবলারদের নিয়ে গড়া ঢাকা আবাহনী রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। 7 ম্যাচের 5টি জয়ের বিপরীতে 1 হার ও 1 ড্র। তবে লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে বিধ্বস্ত করার আত্মবিশ্বাসটাই এই ম্যাচে আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে দলটিকে। অন্যদিকে এই ম্যাচ জিতলে আবাহনীকে টপকে টেবিলের 2 নম্বরে উঠে যাবে রহমতগঞ্জ। তাই জয়ের বিকল্প অন্য কিছুই ভাবছে না তারা। আর বিকেল 5:30টায় ঘরের মাঠে বসুন্ধরা কিংস লড়বে ফর্টিস এএফসির বিপক্ষে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মূল্যস্ফীতি, বেকারত্ব সহ 5টি বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন। ছয় মাসে বন্ধ 100 কারখানা, কর্মহীন প্রায় 10 লাখ মানুষ। বেকারত্ব নিরসনে উদ্যোগ না নিলে বাড়তে পারে সামাজিক অস্থিরতা। লাগাম টানা যাচ্ছে না চাল, ভোজ্য তেলের দামে। সিন্ডিকেটের কাছে অসহায় ক্রেতারা, উৎপাদন বাড়ানোর তাগিদ গবেষকদের। এবং গাজায় 1.5 মাসের অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে কাল। প্রথম ধাপে 33 বন্দির বিনিময়ে 1000 ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।